ঘুমন্ত গালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। তার ছোট ছোট দাড়ির মাঝে আলতো করে গাল খুঁজতে লাগলাম। ইস, লজ্জায় খুব হাসি পাচ্ছে আমার। আজ কি পাগল হয়ে গেলাম আমি? তবে অবাক লাগছে মানুষটার এখনো ঘুমই ভাঙছে না। আমি চাই তার ঘুম ভেঙে যাক, আমাকে এভাবে দেখুক, এরপর তার প্রতিক্রিয়া কি হয় তার শেষ দিন হলেও দেখে যেতে চাই। কিন্তু না, আমার এত কিছুর পরও ঘুম ভাঙল না তার। এত গভীর ঘুম কিভাবে হয় একটা মানুষের? যাই হোক, এত কিছু না ভেবে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি। আজ ঘুম আসতে খুব একটা দেরি হলো না। তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যে পরীরা এসে আমার কাছে ধরা দিয়েছে। রাত আরো গভীর হলো। হৃদ ভাই চোখ মেলে তাকালো। আরশিকে দেখে একটুও অবাক হলো না সে, কারণ একটু আগের কর্মকাণ্ড সবটাই দেখলো সে, তবুও কিছু বলছে না। আরশির দিকে তাকিয়ে দেখে খুব সুখের ঘুম ঘুমিয়ে আছে। হৃদ আস্তে করে তাকে বুক থেকে সরিয়ে নিল, তারপর পাজাকোলা করে তুলে খাটের উপর শুইয়ে দিল। সেই সন্ধ্যা থেকে মেঘ জমেছে, পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ভাব। আরশির গায়ে পাতলা একটা কম্বল জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তেই হৃদের হাতটা ধরে ফেললো আরশি। ঘুমের ঘোরে কি যেন বকে আবার চুপচাপ হয়ে গেল সে। হৃদ পাশে বসলো, তার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি ঘুমাচ্ছে। ঘুমন্ত নারীকে এতটা মায়াবী লাগে তা আরশিকে প্রথম দিন ঘুমের মাঝে দেখেই বুঝেছে সে। তবুও এই মুখ যেন তার প্রতিদিনের নতুন নতুন আবিষ্কার। আজও কপালে একটা চুমু দিয়ে ব্যালকনিতে চলে গেল। পরিবেশটা হালকা ঠান্ডা, শীতল পরিবেশে দাঁড়িয়ে মুখটা উপরের দিকে করে চোখ বুজে রইল হৃদ। কেন সে এতটা মায়া আটকে যাচ্ছে? সে তো চায়নি এখনই এতটা মায়া আটকে যেতে। ভেবেছিল আরশিকে যখন একেবারে নিয়ে আসবে তখন না হয় একটু একটু করে মায়া জড়াবে। এই কয়েকদিনে আরশিকে যা বুঝেছে তাতেই মনে হলো এখন মায়া জড়িয়ে গেলে বাড়ি ফিরে কষ্ট পাবে মেয়েটা। তাই তো দুজনের মাঝে এতটা ডিস্টেন্স রাখছে বারবার। আরশি কাছে আসতে চাইলেও দূরে চলে যাচ্ছে সে। ভালোবাসাটা হুট করে শুরু হয় না। ভালোবাসাটা হুট করে শুরু না হয়ে ধীরে ধীরেই তৈরি হোক, কারণ হুট করে গড়ে ওঠা জিনিস আবার হুট করেই ভেঙে যায়। এমনিতেও আরশিকে দেখে মনে হচ্ছে নিজেকে অনেক মায়া জড়িয়ে ফেলেছে, যা কেটে উঠতেও হয়তো কয়েকদিন লেগে যাবে। মেয়েটা একটু বেশি আবেগী, তাই হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছে। মা বাবা সকালের গাড়িতে উঠলো। আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে যাবে। এদের মতো পার্সোনাল গাড়ি নেই তাদের। সকাল থেকে রান্নাবাড়ায় কাজ চলছে। আগে এক পরিচয় থাকলেও এখন অন্য পরিচয় এই বাড়িতে আসছে। আমাকে মামি রান্নাঘরে যেতেই দিল না, আর গিয়েও আর কি বলবো, রান্নাবান্নায় তো আমি একেবারেই ঢেঁড়স। বাবা মা গাড়িতে উঠলো। এটা শোনার পর সেই সকাল থেকে ব্যালকনিতে বসে চাতক পাখির মতো তাকিয়ে আছি। মনে হচ্ছে অনেকদিন বাবা মাকে দেখিনি। সত্যি বলতে তাদের ছাড়া এত দূরে কখনো থাকা হয়নি, তাই এমনটা লাগছে যেন বাবা মা আসতেই দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরবো আমি। আমার বাবা মায়ের সাথে এখান থেকে চলে যাব ভাবতেই মন খারাপ হচ্ছে খুব। দুপুরের আগে বাবা মা এসেছে। হৃদ ভাই আজ বাড়িতেই আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মনটা খুব খারাপ। দুপুরের খাবার শেষে আমি হৃদ ভাইয়াকে বললাম, কাল সকালে তো চলেই যাব, আজ আমার একটা ইচ্ছা পূরণ করবেন? উনি সাথে সাথেই বলল, বলো। আজ বিকেলটা আমাকে দিবেন আপনি? সারা বিকেল ঘুরতে হবে আমাকে নিয়ে। উনি আমার দিকে বারবার তাকিয়ে বলল, নিতে পারি একটা শর্তে। আরশি জিজ্ঞাসা করলো, কি? হৃদ ভাই বলল, ওই দিনের মতো আজও শাড়ি পরতে হবে, নীল শাড়ি, হাতে নীল কাচের চুড়ি। আরশি একটু অবাক হয়ে বলল, এই মুহূর্তে নীল শাড়ি নীল চুড়ি এসব পাবো কই? কথার মাঝে আমাকে থামিয়ে সে নীল শাড়ি আর কাচের চুড়ি এনে আমার সামনে বাড়িয়ে দিল। আমি তার দিকে চেয়ে বললাম, এগুলো কখন আনলেন? হৃদ ভাই বলল, আজকে। আরশি বলল, কেন আনলেন? হৃদ ভাই বলল, তোমার জন্য। আমার জন্য কেন? হৃদ ভাই বলল, তোমাকে দেখবো তাই। আরশি বলল, আমাকে আপনার ভালো লাগে তাই না? সে আর কথা বাড়ালো না। আমায় বলল, শাড়ি পরা শেষ হলে আমার ডাক দিও। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ওই দিন কে পরিয়ে দিয়েছিল? আরশি বলল, ওই দিন তো মামি পরিয়ে দিয়েছিল। হৃদ ভাই বলল, আচ্ছা আমি মাকে পাঠাচ্ছি। মেঘলা আকাশ, হালকা বাতাসে রাস্তার পাশে ফুলগুলো দোল খাচ্ছে। একটা রিকশায় করে যাচ্ছি আমরা, কিন্তু আজ ওই দিনের মতো আর দূরে সরে বসেনি, বরং এক হাতে ধরে রেখেছে আমায়। আমি একটু অবাক হলেও কিছু বললাম না। বললে পরে যদি কিছু মনে করে আবার ছেড়ে দেয়, তার চেয়ে চুপচাপ থাকাই ভালো। তবে আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আগামীকালই বাড়ি ফিরে যাব। আজ বাড়ি ফেরা মানেই অফিসের কাছাকাছি চলে যাওয়া। সে কি এই কয়েকদিনে নিজেকে শুধরে নিয়েছে, নাকি আগের মতো আমার পেছনে পড়বে কে জানে। আর জন্ম থেকে গড়ে ওঠা বিকৃত মস্তিষ্কের মানুষ এত সহজেই কিভাবে শুধরায়, না জানি আমার কপালে কি আছে। আচ্ছা, পুরো ব্যাপারটা হৃদ ভাইয়াকে খুলে বললে সে কি করবে? আমাকে কি যেতে দিবে? কয় মাস পরই আমার এক্সাম, যেতেই হবে আমাকে। নাকি আমার সাথে কুমিল্লা চলে যাবে, আর ওদের সাথে ঝামেলা করবে। কিন্তু ওর মতো একটা সহজ সরল মানুষ কখনোই আসিফের সাথে ঝামেলায় পারবে না। এতে আরো হৃদ ভাইয়ের ক্ষতি হবে, আর ওর কিছু হলে আমি কি করে সইব? আমি তার দিকে চেয়ে বললাম, ভাইয়া। উনি আমার দিকে ভ্রুকুচকে তাকালেন। হয়তো সে ভাইয়া ডাকটা মেনে নিতে পারেনি। আমি আবার বললাম, তো আপনাকে কি ডাকবো? হৃদ ভাই বলল, এতদিন কি ডেকেছো? কিছুই ডাকিনি, এমনি ইশারা দিলেই বুঝতেন। হৃদ ভাই বলল, তাহলে এখন ভাইয়া ডাকলে কেন? আরশি বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে তাই।
সামনে থেকে রিকশাওয়ালা মামা বলল, কাজিন বিয়ে করেছেন তাই না মামা? উনি ছোট করে উত্তর দিল, কেন? সেই রিকশা চালাতে চালাতে বলল, কাজিন বিয়ে করলে এই একটা সমস্যা, আমিও আমার চাচাতো বোনকেই বিয়ে করেছিলাম, আব্বা আর চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল। এরপর আমার বউ এমন, যার তার সামনে আমায় ভাইয়া বলে ডাকতো। রিদ ভাই একটু হেসে বলল, এখনো কি ভাইয়া ডাকে? কি কন মামা, এখন কি আর সেই পিচ্চি আছে? বড় হয়েছে না, মাঝে মাঝে দুষ্টামি করে ডাকে আর কি। তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওই বাচ্চাটা বড় হয়েছিল, তখন সে হঠাৎ হঠাৎ আমার ভাইয়া বলে ডাকতো। একদিন আমার ছেলেটা শুনে ফেলে তা, আর আমাকে এসে মামা ডাকা শুরু করে। বলতো, মামা আম্মু ডাকছে, মামা খেতে আসেন, মামা আজ বের হবেন না? এরপর তাকে যখন বললাম মামা ডাকোস কেন, তখন সে উত্তর দিল, আপনি আম্মুর ভাই হলে আমার তো মামাই হবেন তাই না? ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল। কিন্তু আমার পাশে বসে থাকা রিদ ভাই, থুকু, জামাই এক নাগারে হেসেই চলেছে। আমি একটু রাগ নিয়ে বললাম, এই মামা রিক্সা থামান। এরপর সে রিক্সা থামাতেই আমি নেমে গেলাম। রিদ ভাই আমার দিকে চেয়ে বলল, কি হলো, নেমে গেলে কেন? আরশি বলল, আপনিও নামুন, একসাথে হাঁটবো। পাশাপাশি হাঁটছি দুজন। তার পাশে হাঁটতে হাঁটতে বললাম, আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে। সে সোজাসুজি ভাবে বলল, এটা তোমাদের আবেগ। আমি দাঁড়িয়ে গেলাম, তাহলে ভালোবাসা কোনটা? রিদ ভাই বলল, তোমার এখনো ভালোবাসার বয়স হয়নি। আমি একটু ঠোঁট উল্টে বললাম, হ্যাঁ, আপনি তো বুড়ো হয়ে একেবারে পেকে গেছেন। যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বাচ্চার বাপ। উনি একটু হেসে বলল, আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে, সে নিজেই তো এখনো ম্যাচিউর হতে পারেনি, নিজেই তো এখন একটা বাচ্চা, তাহলে কিভাবে এখন আমার বাচ্চাগুলো সামলাবে? সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব তাকে দিব। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে আমার। ওর মুখে দেখি কিছুই আটকে না, খবিশ একটা।